বাংলাদেশের সেনা প্রধানকে ঘিরে নানা চর্চা এবং আলোচনা চলছে। তারই মাঝে তিনি এই সরকারি সফর থেকে কি নিয়ে ফিরলেন দেশে এবং তার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেই নিয়েও নানা প্রশ্ন দানা বাঁধছে সাধারণ নাগরিকের মনে। এবং তার পাশাপাশি এবার দেখা যাচ্ছে সেনাবাহিনী তারাও যথেষ্ট অ্যাক্টিভ হয়ে রয়েছে, সেটাও বেশ লক্ষণীয়। এবং এই অ্যাক্টিভের কারণ হিসেবেই মনে করা হচ্ছে এটা কি নতুন করে পরিকল্পনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। এবার মুখ খুললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাহলে এবার চ্যালেঞ্জের মুখে কারা? বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা হচ্ছে। এমনকি ভারতের সেনাপ্রধান পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলছে, যা আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন। এইবার বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকের বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম। অবশেষে সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের যে বিতর্কিত মন্তব্য তার প্রতিক্রিয়া জানিয়েছে এবং এটি খুবই প্রয়োজন ছিল। দর্শক, আপনারা জানেন গত 3-4 দিন আগে বিবিসির একটি পডকাস্টে ইন্টারভিউ দেওয়ার সময় ভলকার তুর্ক ভয়ঙ্কর একটি বিতর্কিত মন্তব্য করেছেন আমাদের সেনাবাহিনীর সম্পর্কে। তিনি জানিয়েছিলেন যে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা এই মর্মে সতর্ক করে দিয়েছিল যে যদি সেনাবাহিনী তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন পীড়নে অংশ নিয়ে ছাত্র জনতার উপরে গুলি চালায় বা এ ধরনের কোনো কর্মকাণ্ডে নিয়োজিত হয়, তাহলে শান্তিরক্ষী মিশনের তালিকায় বাংলাদেশের নাম থাকবে না। এবং এই সতর্কতা পরে নাকি সেনাবাহিনী সেখান থেকে নিজেদের গুটিয়ে নেয় এবং তার কারণেই জাতিসংঘের এই ভূমিকার কারণেই নাকি আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল। যাই হোক, আমি আমার নিজের একটি কন্টেন্টও এই আবেদন সেনাপ্রধান এবং সেনাবাহিনীর কাছে জানিয়েছিলাম যে ভলকার তুর্কের এই মন্তব্য সত্য হোক কিংবা মিথ্যা হোক, একটি প্রতিক্রিয়া, একটি ব্যাখ্যা সেনাপ্রধান অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে আসা উচিত। তার কারণ এটি সত্য মিথ্যা যাই হোক না কেন, যেটি ঘটুক না কেন, বিষয়টি অ্যাকচুয়ালি জাতিসংঘের বিরুদ্ধে যায়। কেন জাতিসংঘের বিরুদ্ধে যায় আমি সেই ব্যাখ্যায় যাব। এবং এই মুহূর্তে সেনাবাহিনী যে প্রতিক্রিয়াটি জানিয়েছে তা জাতিসংঘের জন্য বরঞ্চ একটা চ্যালেঞ্জ হয়ে উঠল। সেনাবাহিনী তাদের ফেসবুক পেজে ভলকার তুর্কের মন্তব্য সম্পর্কে যে প্রতিক্রিয়াটি দিয়েছে তা হচ্ছে এরকম যে মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেনাবাহিনী, তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে ভলকার তুর্কের ওই মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন বলে সেনাবাহিনী মনে করছে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত বা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। স্পষ্ট বক্তব্য, এর মধ্যে কোনো ঘোর প্যাঁচ আছে বলে আমার কাছে মনে হয় না। এবার আমি বলছিলাম যে এটি সত্য মিথ্যা যাই হোক না কেন, সেনাবাহিনীর কাঁধে কোনো প্রকার দায় চাপে না। কেন চাপে না আমাদের তো সেটি স্পষ্ট মনে আছে। এটি পরবর্তীতে ওপেন সিক্রেট হয়ে গেল 5 আগস্টের আগে, সম্ভবত 2 অথবা 3রা আগস্ট সেনাবাহিনীর সারা দেশের উচ্চপদস্থ কর্মকর্তা, মাঝ পর্যায়ের এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একটি জুম মিটিং হয়েছিল, যেখানে প্রিজাইড করছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সময়ে উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর কি করা উচিত তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিল এবং আমি যতদূর জানি হাতে গোনা 2-4 জন সিনিয়র কর্মকর্তা ছাড়া বাকি সবাই শেখ হাসিনার
ক্ষমতা হস্তান্তরের পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছিলেন, ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সবার মতামতকে গুরুত্বের সঙ্গে নিয়ে তিনি তাদেরকে জানিয়েছিলেন তাদের এই মেসেজ HPM অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন এবং তিনি সেটি করেছিলেনও। জেনারেল ওয়াকারুজ্জামান যখন এই বার্তাটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে, তখন সেটি তিনি শুনতে চাননি। যাই হোক, বিষয়টি এ পর্যন্ত। এইখান থেকে এইটুকু নিয়ে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে তাহলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নয়, বরং সেনা কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে শুরু করে হাতে গোনা 2-4 জন ছাড়া শীর্ষ পর্যায়ের সব পর্যায়ের কর্মকর্তাদের যে যৌথ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেকই সরকারের দমন পীড়নে সেনাবাহিনী শেষ পর্যন্ত থাকেনি, তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছিল। এবং সেনাপ্রধান তো এই বক্তব্য সেদিন দিয়েছিলেন যে আর একটা গুলি সেনাবাহিনীর পক্ষ থেকে ছাত্র জনতার উপরে চলবে না, বলেছিলেন তো। তার মানে তাদের নিজের সিদ্ধান্তেই তারা জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আর যদি সত্যি সত্যি ভলকার তুর্কের মতন ব্যক্তিরা সেনাপ্রধানকে এই বিষয়ে সতর্ক করে দিতেন, তাহলে তার এই ধরনের বৈঠকের কোনো প্রয়োজন হতো না, তাই না? এবং এ কথাও সত্য, আমরা জানি যে শান্তিরক্ষী মিশন আমাদের সেনাবাহিনীর জন্য একটি মর্যাদাকর ইস্যু। এবং এ কথাও সত্য, প্রতি সেনা কর্মকর্তা একবার মিশনে যেতে পারলে তার জীবনে আর কিছু করা লাগে না, এটা মোটামুটি শোনা যায়। বেশ ভালো অঙ্কের, মোটা অঙ্কের টাকা তারা পান, বাংলাদেশ সরকার পায়, সেখান থেকে একটি অংশ তারা পান এবং সেটিও কম নয়, যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে আসেন। সেই জায়গা থেকে এটি তো ওপেন সিক্রেট যে শান্তিরক্ষী মিশন যদি বন্ধ হয়, বিশেষ কোনো পলিটিক্যাল কারণে কখনো, তাহলে সেনাবাহিনী তো নানান ধরনের দ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে, এটি আমরা সবাই জানি। কিন্তু এই সব কিছু তো তখন আর কোনো ধরনের কোনো কাজে মানে তখনকার সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি বড় মুখ্য বিষয় ছিল না, বরং মানুষের পক্ষে তারা দাঁড়িয়েছিল। এবং বলছিলাম জাতিসংঘের জন্য এটি চ্যালেঞ্জ হতে পারে, এই জন্য চ্যালেঞ্জ হতে পারে। এখন সেনাবাহিনীর তো সেটি ফর্মালি তারা বলল যে না, এই ধরনের কোনো রিকোয়েস্ট বা সতর্কতা তাদের কাছে যায়নি। জাতিসংঘের যে কর্তা ব্যক্তি ভলকার তুর্ক এখন কি বক্তব্য দিবেন, এবং তাদের চোখ উল্টানোর স্বভাব তো যদিও আমরা জানি। আমি এই ধরনের একটি এক্সাম্পল এর আগের একটি কন্টেন্টও দিয়েছি, তারপরেও মনে করিয়ে দিই। 2007-এর 22শে জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের যে তত্ত্বাবধায়ক সরকার, তাদের অধীনে একটি নির্বাচন হওয়ার কথা ছিল, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল যেতে চাইছিল না। তখন জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে মইনুল আহমেদ তৎকালীন সেনাপ্রধানকে জানিয়ে দিয়েছিল বা জানানো হয়েছিল তারা যেন এই নির্বাচনে অংশ না নেয়। এবং এ কারণে বলছি, তারা সে সময় লিখিত দিয়েছিল, জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুনের পক্ষ থেকে এই চিঠিটি এসেছিল। কিন্তু এইবার কি ভলকার তুর্ক যেই দাবিটি করলেন সেরকম কোনো ফরমাল চিঠি সেনাবাহিনীর কাছে গিয়েছিল, যেখানে বর্তমান মহাসচিবের গুতরেস সাহেবের স্বাক্ষর রয়েছে? নিশ্চয় যায়নি। এবং যদি ওই ধরনের ফর্মালিটিস মেনটেন না করে এই ধরনের সতর্কতা দেওয়া করা হয়, তাহলে ভলকার তুর্ক অবশ্যই তার বিধিমালা ভঙ্গ করেছে, এই কথাও আমি বলেছিলাম। এবং 2007-এ জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্তা ছিলেন এই বাংলাদেশে রেনাটা লক-ডেসালিয়ান। এবং যখন মইনুল আহমেদ নিজের কণ্ঠে উচ্চারণ করেছিলেন যে জাতিসংঘের পক্ষ থেকে এরকম একটি চিঠি এসেছে জাতিসংঘ মহাসচিবের, তখন রেনাটা লক-ডেসালিয়ান তারপরও তিনি অস্বীকার করেছিলেন চিঠি আসার পরেও। আর এখানে তো চিঠি নেই, তখন এই ধরনের কোনো সতর্কতা বা অনুরোধ জাতিসংঘ করতে পারে না। তারা শুধুমাত্র অবজার্ভ করতে পারে, মনিটরিং করতে পারে, করার পরে তারা রেজলিউশন এটা আনতে পারে
যে অমুক দেশের সেনাবাহিনী এই কাজগুলো করেছে, তার বিরুদ্ধে কি করা যেতে পারে, সর্বোচ্চ এই। সেখানে এই যে ভলকার তুর্ক যে কাজটি করলেন তুমুল বিতর্কিত, বরঞ্চ ভলকার তুর্কের এই কারণে শাস্তি হওয়া উচিত। এবং ভলকার তুর্ক যে এর মধ্যে নানান বিষয়ে তিনি নিজে বিতর্কের সৃষ্টি করেছেন, তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির যেই প্রতিবেদন, সেই প্রতিবেদনে তিনি পক্ষপাতিত্ব করেছেন। 5 আগস্টের আগে কতজন মারা গেছেন, 5 আগস্টের পরে 15 আগস্ট পর্যন্ত কতজন মারা গেছেন, সে সম্পর্কে তিনি কিছু বলেননি। এবং আরও অনেক পয়েন্টের মধ্যে রয়েছে যেগুলো এর আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। অতএব জাতিসংঘের জন্য এটি চ্যালেঞ্জ, যারা সেনাবাহিনীকে এইভাবে বিতর্কিত করতে চাইছিল এবং সরকার পতনের আন্দোলনকে তারা নিজেদের ক্রেডিট হিসেবে নিতে চাইছিল। একথা আবারও বলে রাখি, ভলকার তুর্ক বিশেষ এজেন্ডা নিয়ে বাংলাদেশের পক্ষে বিপক্ষে কাজ করছেন। জাতিসংঘের নির্দিষ্ট একটি মাদ্রাসার সংখ্যা বেড়েছে, বাংলাদেশে ওয়াজির সংখ্যা প্রচুর বেড়েছে, বাংলাদেশে দাড়িওয়ালা মানুষের সংখ্যা বেড়েছে, মসজিদগুলোতে ভিড় বেড়েছে। বাংলাদেশে এখন কনসার্ট হওয়া গানের প্রায় অসম্ভব। বাংলাদেশে এখন কাজী নজরুল ইসলামের মতো কেউ আর লিখে না, আলগা করো গো খোপার বাঁধন। এখন আর মেয়েদেরকে দেখা যায় না চুলে খোপায় ফুল দিতে। এখন আর বাংলাদেশে গান শুনি না। 21শে ফেব্রুয়ারিতে গান হয়নি। এখন আর বাংলাদেশে সেই 71-এর পরে নতুন কোনো প্রখ্যাত গায়ক, চিত্রশিল্পী জয়নুল আবেদিন জন্ম হয়নি। এখন আর ফেরদৌসী রহমান দেখি না। এখন মাঠে ঘাটে বাউল গান, জারি গান, সারি গান শুনি না। এখন আর মাজার প্রাঙ্গণে নির্দ্বিধায় আমরা পাগল ফকিরের নৃত্য গান শুনি না। এখন বাংলার মাঠে ঘাটে যাত্রা হয় না, পালা হয় না। এখন ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে প্রেম করতে ভয় পায়। এখন ভাস্কর্য ভাঙে। এখন নতুন বছরে মঙ্গল শোভাযাত্রা করতে ভয় পায়। এখন হিন্দু মুসলিম একসাথে চলতে ভয় পায়। এখন হিন্দুদের অনুষ্ঠানে মুসলিম বন্ধুরা বলে না, দোস্ত কাকিমাকে বলিস আমার জন্য নাড়ু পাঠাতে। এখন শবে বরাতের রাতে মুসলিমরা পাশের বাড়িতে হিন্দু বন্ধু বান্ধব প্রতিবেশীর বাড়িতে মিষ্টি পাঠায় না। এখন আর মুনির চৌধুরী পাই না, কবির চৌধুরী পাই না, এখন সিরাজুল ইসলাম পাই না, এখন বিপ্লবী নেতাদের পাই না যারা চিৎকার করে বলেন বাংলাদেশ সম অধিকারের দেশ, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। পাই না। কিন্তু কি পাই, কি দেখি? দেখি বাসে ধর্ষণের শিকার নারীরা, দেখি 8 বছরের আসিয়া ধর্ষণের শিকার, দেখি মাদ্রাসাগুলোতে শিশুরা বলাৎকারের শিকার। কেন? এখন আর আমাদের মায়েরা
কাকিমারা, খালারা, তারা শাড়ি পরে, সুন্দর শাড়ি পরে হাঁটে না। এখন আর কবি সাহিত্যিকরা প্রেমের কবিতা লিখেন না। প্রখ্যাত সাহিত্যিকদের নাম ৭১-এর পরে শোনাই যাবে না, যাদের জন্ম হয়েছে ৭১-এর পরে। ইয়াং দার্শনিক, ইয়াং ইউনিভার্সিটির প্রফেসর, যারা সারা বাংলাদেশকে আন্দোলিত করতে পারে, নাম শোনা যায় না। শোনা যায় চ্যাংরা ওয়াজিদের কথা, শোনা যায় ৩২ ইঞ্চি হুজুরের কথা, ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া হুজুরের কথা। শোনা যায় ভয়ঙ্কর গর্জন তোলা আব্বাসী হুজুরের কথা, যার সান্নিধ্যে যেতেই মুসলিম ভয় পায়, অমুসলিম তো দূরের কথা। শোনা যায় গর্জনের কথা, শোনা যায় খেলাফতি জোশের কথা, শোনা যায় শারিয়া কায়েমের কথা। এখন মেয়েরা পথে হাঁটতে শুনে ওন্না ঠিক করে চলুন। এখন শোনা যায় রোজার সময় বেরোবেন না নারীরা। এখন শোনা যায় অমুসলিম হন আপনি, শারীরিকভাবে অসুস্থ হন, মুসাফির হন, রেস্টুরেন্ট আপনার জন্য বন্ধ থাকবে, না থাকলে রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেওয়া হবে, 1 মাসের জন্য রেস্টুরেন্টে তালা ঝুলিয়ে দেওয়া হবে। এখন দাবি করা হয় বাংলাদেশে ৯৫% মুসলিমের দেশ, ধর্ষণ কমে না। কারণ নারী হয়েছে এখন খাদ্যে পরিণত, পুরুষকে বানানো হয়েছে মাছি। আমাদের পুরুষত্বকে অপমান করা হয়, নারীর নারীত্বকে অপমান করা হয়। কারণ নারীর চামড়া দেখলেই আমরা পুরুষরা পশু হয়ে উঠব এবং পশু হতে বাধ্য বোঝানো হয়। তাই শিশুর চামড়া দেখলেও লোভ হয়। কারণ এখন নারীর নাচে আর সংস্কৃতি কেউ দেখে না। আমরা ছোটবেলাতে মা কাকিদের কোমর দেখা যেত শাড়িতে, সো হোয়াট? আমরা সেখানে কুদৃষ্টি দেয়া শিখিনি। আমাদের বোনরা স্কুলে কলেজে পড়েছেন, হিজাব দেখিও নি মাথায়। কারণ ছোটবেলায় যে ইসলাম দেখে বড় হয়েছে সেটা আরবি ইসলাম ছিল না। আমাদের সংস্কৃতির সাথে মিশে থাকা আমাদের ঈমান ছিল, যে ঈমানে ভয় ছিল যে আমরা নারীকে খাদ্য মনে করব না। আমাদের মা, দাদিরা, নানিরা, খালারা, ফুপুরা কেউ বোরখা পরেনি। আমাদের ছোটবেলায় কখনো শুনিনি ধর্ষণের শিকার হয়ে শিশু মারা গেছে। আমরা ছোটবেলাতে শুনিনি যে বেলাল্লাপনা করে বদমাশির শিকার হয়েছে কোনো নারী, শুনিনি। কিন্তু বদমাশের সংখ্যা বেড়েই চলেছে। আমাদেরকে শেখানো হয়েছে প্রকৃতি ইসলাম হচ্ছে বোরখা পরা, নিজেকে ঢেকে রাখা, নিজেকে খাদ্যে পরিণত করা। আমাদেরকে শেখানো হয়েছে একটুখানি নারীকে দেখা গেলেই তার প্রতি লোভ জাগা স্বাভাবিক। শিশুকেই ছোট বেলা থেকে বোরখাতে আবদ্ধ করো।
কারণ বোরখাতে আবদ্ধ করলে সেই শিশু ছোটবেলাতেই আবদ্ধ হওয়ায় অভ্যস্ত হবে। আমাদেরকে প্রকৃত ইসলাম শেখানো হয়নি, যেখানে আমরা কোরআনে পড়েছিলাম ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, তাকে নারীরা পেছন থেকে টেনেও কাপড় ছেড়েও তাকে কাবু করতে পারেনি। এমন ইসলাম আমরা শিখিনি। আমাদেরকে শেখানো হয়েছে মোল্লা মৌলবীর ইসলাম। নারীরা যেখানে সবচাইতে বেশি অসহায়, প্রকৃত পুরুষ আমাদের এই মোল্লা মৌলবীরা তৈরি করতে পারেনি। তারা পুরুষত্ব বোঝেই না। তাদের কাছে নারীরা হচ্ছে যৌন স্পৃহা মেটানোর যন্ত্র, আর পুরুষ হচ্ছে কাস্তে হাতে শিকারী। তাই আজকে আমাদেরকে আসিয়া দেখতে হয়। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। সে শ্রেষ্ঠতম নারীদের ভিতরে স্বীকৃত ইসলামে। আর আজ এই আসিয়াদের ভুগতে হয় চারিদিকে ফেরাউনের শিকার হয়ে। কারণ সমাজ ইউসুফ আলাইহিস সালাম দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রকৃত ইসলাম শেখেনি। সমাজ শিখেছে ফেরাউন হতে। তাই দৃষ্টিভঙ্গির চেঞ্জ হয়নি, মনের পরিবর্তন হয়নি, হয়েছে খোলসের পরিবর্তন। ধর্ম এখন খোলস। তারা গুনে গুনে বেহেশতে যেতে চায়। তাই এখানে আউলিয়াদের মর্যাদা নেই, প্রকৃত সুফি মুসলিমদের মর্যাদা নেই। অলিয়া উলিয়াদের মাজার ভাঙা হয়। আর কতদিন, আর কতদিন? আমি বলবো এনাফ ইজ এনাফ। আমরা যারা 90-এর অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিলিটারি শাসন আমরা ঘৃণা করি। কারণ তার বিরুদ্ধে জীবনের 3টি বছর সেশন জামে কাটিয়েছিলাম, হারিয়েছিলাম। কিন্তু দেশের বর্তমানে যে অবস্থা, ইউনূস সরকার যেভাবে বিফল হয়েছে, সমন্বয়কারীরা যেভাবে দেশকে জাহান্নাম বানিয়েছে, ওয়াকার সাহেবের ইমিডিয়েট কর্তব্য হচ্ছে ক্ষমতা গ্রহণ করা এবং একটি নির্দলীয়, নিরপেক্ষ ন্যাশনাল গভর্নমেন্টের অধীনে ইমিডিয়েটলি নির্বাচন নিশ্চিত করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু উনি যেন আরেকটি এরশাদ না হয়ে যান, ক্ষমতা যেন কুক্ষিগত না করেন। সকল অ্যাডভাইজারকে ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া এবং প্রয়োজনে এই নরপিশাচরা যারা জামাতিদের সাথে হাত মিলিয়েছে, মোল্লাদের সাথে হাত মিলিয়েছে, স্বাধীনতার শত্রুদের সাথে হাত মিলিয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনে সামাজিক যুদ্ধ ঘোষণা করা। এর ইম্প্যাক্ট কি সেটা নিয়ে আমার টেক।
রোজা ওই ঈদ উপলক্ষে বিবিসি বাংলা থেকে পড়ছি, রাজধানী ঢাকার আবাসিক এলাকা ও বিভিন্ন মার্কেটে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা, বেসরকারি আমরা অনেক জায়গায় দেখি বিভিন্ন প্রাইভেট কোম্পানির নিরাপত্তা কর্মীরা আছে, তাদেরকে অক্সিলারি বা সহযোগী পুলিশ ফোর্স হিসাবে কাজ করবে। মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বিবিসি বাংলাকে বলেন, মেট্রোপলিটন পুলিশের অর্ডিন্যান্স 1976 ধারা মোতাবেক ডিএমপি কমিশনার যদি মনে করেন কোনো ব্যক্তিকে, যে কোনো ব্যক্তিকে সহযোগী পুলিশ হিসাবে নিয়োগ প্রদান করতে পারেন, মানে যে কোনো ব্যক্তিকে, মানে আইনের এই ধারাটা দেখে মনে হয় যে এটা আপনাকে আমাকেও করে দেয়া যাবে। এই অর্ডিন্যান্স অনুযায়ী করেছে, তার মানে আইনের মধ্যে। এবং সাবেক একজন পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বলছেন, পুরো ফোর্স না, আধা সরকারি ফোর্স পুলিশকে সহযোগিতার জন্য হয়, এটা বিভিন্ন জায়গায় হয়। এবং উনি যেটা বলছেন, যুক্তরাজ্যে এটা ব্যবহারের নজির আছে। হুদা বলেন, অল্প সময়ের জন্য এই ধরনের সহযোগী ফোর্স ব্যবহার করার নজির আছে, এটা খরচও যেমন বাঁচে তেমনি আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকরীও। মানে এখানে যেটা করা হবে সেটা হচ্ছে, ডিএমপি কমিশনার জানিয়েছেন এই ফোর্সের হাতে একটি ব্যান্ড থাকবে যাতে লেখা থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা, আইন অনুযায়ী তারা দায়িত্ব পালন ও গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। পুলিশ অফিসার যেভাবে আইনগত প্রটেকশন পান, এই অক্সিলারি ফোর্সের সদস্যরাও সেই প্রটেকশন পাবেন। একটা দায়িত্ব শেষে এই বাহিনীকে একটি সার্টিফিকেটও প্রদান করা হবে। তারপরে কি করতে পারবে সবই ঠিক আছে, এখানে দেখলাম পড়ে একটা জিনিস তারা করতে পারবে না, তারা হচ্ছে তদন্ত পরিচালনা করতে পারবে না। এটা হলো তাদের যে সংকটের জায়গা আছে। এবং তারা প্রাথমিকভাবে চিন্তা করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব বেসরকারি নিরাপত্তা কর্মীরা আছে তাদেরকে মানে কতজনকে দেবে, কিভাবে দেবে, এগুলো এখনও সিদ্ধান্ত হয় নাই। আমরা একটু গভীরভাবে যদি তলিয়ে দেখি, প্রথম কথাটা হচ্ছে এই সিদ্ধান্ত নেওয়া হয়তো লাগতোই, কারণ সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি হয়েছে তারা ইনফ্যাক্ট এই রমজান এবং ঈদকে ইন্ডিকেট করেছেন এই রিপোর্টে, যেখানে বিশেষ করে তারাবির সময় ঢাকার বিভিন্ন অঞ্চল বেশ ফাঁকা হয়ে যায় এবং এই সময়ের মধ্যেই আবার কিছু মানুষ শপিংয়ে যাচ্ছে বা মানুষ বাইরে যাচ্ছে, সেটা একটা কারণ হিসাবে তারা বলছেন। এবং যখন ঈদ শুরু হবে, ঈদের অবস্থা তৈরি হবে, তখন মানুষের চলাচল অনেক বেড়ে যাবে। এবং বলা বাহুল্য আমাদের পুলিশ বাহিনী এই মুহূর্তে সঠিকভাবে কাজ করতে পারছে না। কিন্তু সেটা না, শুধু পুলিশ না, ইনফ্যাক্ট এখন সেনাবাহিনীও মাঠে আছে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, এবং টেকনিক্যালি এখনও অপারেশন ডেভিলস হান্ট এখনও চলছে। এই যাবতীয় প্রেক্ষাপটের মধ্যেও আইন শৃঙ্খলার অবস্থা ভালো না এবং তার জন্য একটা অক্সিলারি ফোর্সও প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা খেয়াল করি, আমরা আমাদের হাতে যতগুলো অস্ত্র আছে অলমোস্ট সবগুলো ব্যবহার করছি। এবং এই অক্সিলারি ফোর্স ব্যাপারটা আমি রিপোর্টেই দেখলাম যে বাংলাদেশে এরকম ইতিহাস নেই, সম্ভবত আইনে আছে, মানে যে সময়ে আইনটা হয়েছে তারপর থেকে এই ব্যবহারের নজির মানে সাম্প্রতিক সময় তো নেই। তার মানে এটা ব্যবহার করতে শুরু করা প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলার অবস্থা কতটা খারাপ। আবার এটাও সত্য, এটা প্রমাণ হলেও এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। যখন কেউ তার সব অস্ত্র ব্যবহার করে, সব রকম অস্ত্র ব্যবহার করে, তখন এইটা একটা মেসেজ দেয় দেশের ভেতরে এবং দেশের বাইরে যে পরিস্থিতি খুবই খারাপের দিকে গেছে এবং যাচ্ছে। তারপর এটাও আমি মানতে আমরা প্রস্তুত আছি, সেটা হলো এই প্রেক্ষাপটে এটাকে দ্রুত নিয়ন্ত্রণ করা দরকার। এবং জনাব নুরুল হুদা সাবেক আইজিপি যেটা বলেছেন এটা সত্যিকার অর্থে খুব কম সময়ের জন্য যেন হয়। কিন্তু সংকট একটা তো আছেই। আসলে সংকটটা হচ্ছে আমার কাছে যেটা মনে হলো যে কিছু মানুষকে আইন প্রয়োগ এবং গ্রেফতারের ক্ষমতা দেয়া হচ্ছে, সেই মানুষগুলো এই যে এখন রমজানকে যদি ট্যাকল করা হয় তাদের জন্য বেসিক কিছু ট্রেনিং, একেবারে খুব অল্প সময়ের কিছু ট্রেনিংও 2-3 সপ্তাহ লেগে যাওয়ার কথা, তো 2-3 সপ্তাহ তো আসলে না, তাদেরকে হুট করে এই দায়িত্ব একটা আর্ম ব্যান্ড পরিয়ে এই দায়িত্ব দিয়ে দেওয়া হবে। সেই ক্ষেত্রে যেটা দাঁড়াবে, এক তো বাংলাদেশের লোকজন আইন কানুন জেনেও সেটা মিসইউজ করে, সেটা সরিয়ে রাখে, কিন্তু যে মানুষটা জানে না, যে মানুষটা আইনের খুবই বেসিক্স জানে না, তিনি কিভাবে আসলে আইন প্রয়োগ করবেন এবং গ্রেফতারের ক্ষমতা আমরা তার হাতে তুলে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই সময়ের মধ্যে তাদেরকে এইভাবে ট্রেন করা ইজ টোটালি ইম্পসিবল। আর একই সাথে যেটা হবে যে তারা এই বেসিক ইনফরমেশনটা জানলেও সেটা অপপ্রয়োগের সম্ভাবনা
তৈরি হতে পারে। অ্যাট দ্য সেম টাইম যেটা আমাদের খেয়াল করতে হবে, এই বেসরকারি মানে নিরাপত্তা কর্মীরা কতগুলো কোম্পানির অধীনে আছেন, আবার তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, ফলে এদের উপরে নানা রকম প্রভাব, যাতে যেই প্রতিষ্ঠানে তারা চাকরি করেন, মানে যে প্রতিষ্ঠানে হয়ে আমরা দেখেছি কতগুলো সিকিউরিটি কোম্পানি আছে যারা এই ধরনের নিরাপত্তা কর্মী সরবরাহ করেন, তারা এদেরকে এমপ্লয় করেন, তাদের একটা প্রভাব আছে। আবার যে প্রতিষ্ঠানে কাজ করছেন, প্রচুর বেসরকারি অফিস, শপিং সেন্টার, এমনকি বাসায়ও এই ধরনের নিরাপত্তা কর্মী কাজ করেন, ফলে সেই যেখানে তিনি কাজ করছেন সেই প্রতিষ্ঠানেরও একটা প্রভাব থাকবে। এবং দ্যাটস এ হাই প্রবাবিলিটি যে বাংলাদেশের মতো দেশে এই প্রেক্ষাপটে এটার মিসইউজ হবে। আমরা যে কাউকে গ্রেফতার করানোর চেষ্টা করতে পারি আমার ব্যক্তিগত কোনো সমস্যা যদি হয়। আগে এটার জন্য পুলিশের কাছে যেতে হতো, পুলিশকে কনভিন্স করে ম্যানেজ করে সামহাউ এই কাজটা করতে হতো। এখন আমার খুবই রিচের মধ্যে বেশ কিছু মানুষকে আমরা পাবো, যেটার মাধ্যমে আমি আমার প্রতিপক্ষকে, যার সাথে আসলে আমার ব্যক্তিগত কোনো সমস্যা আছে, সেখানে আমি তাকে হয়রানি করার চেষ্টা করতে পারি। মানে সমস্যা হচ্ছে এটা বাংলাদেশে আসলে কোনো আইন, কোনো নিয়ম ঠিকঠাক মতো চলবে এটা প্রত্যাশা করা খুবই কঠিন ব্যাপার। সো এই অক্সিলারি ফোর্স যেটা পুলিশের হতে যাচ্ছে সেটা এই ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তার চাইতে জরুরি কথা, যত কম সময়ের জন্য এই কাজটা করা যায়, যত কম সময়ের জন্য, কারণ এটা একটা ব্যাড প্রেসিডেন্টস আমি মনে করি। ভবিষ্যতে কখনও যাতে আর এই ধরনের অক্সিলারি ফোর্স আমাদের মাঠে নামাতে না হয়, কারণ হচ্ছে আমাদের নিয়মিত পুলিশ বাহিনী আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যথেষ্ট হবে, সেটা তারা এফিশিয়েন্টলি করতে পারবে, এফেক্টিভলি করতে পারবে। একটা স্বাধীন, সার্বভৌম, ভালো, শান্তিপূর্ণ দেশ হিসাবে আমাদের এটাই চাওয়ার আছে। সো আমরা এক্সপেক্ট করব সরকারের ভিজিলেন্স খুবই কঠোর হবে এবং খুব দ্রুত এটা শেষ হোক, আর পুলিশকে খুব দ্রুত এফেক্টিভ হয়ে উঠতে হবে। আমি জানি না কেন এটা এখনও এই অবস্থা। মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে পুলিশ একসময় ইনএফেক্টিভ ছিল, শুরুর দিকে একেবারেই ছিল না, তারা থানাতেই ছিল না, পরে তারা আসলেন। সময় যত যাচ্ছে কথা ছিল তারা তাদের অথরিটি, তাদের পাওয়ার, তাদের কনফিডেন্স তত গেইন করবেন, তাতে সময়ের সাথে সাথে অপরাধের পরিমাণ কমতে থাকবে। কিন্তু অবিশ্বাস্যভাবে দেখা যাচ্ছে সময় যত যাচ্ছে, যখন তাদেরকে আরও মনোবল দৃঢ় করে দক্ষতার সাথে অপরাধীদের দমন করার কথা, তারা সেখানে তাদের অবস্থান আস্তে আস্তে আরও হারিয়ে ফেলছেন, অপরাধীরা আরও বেশি মাথা চাড়া দিচ্ছে। এই প্যারাডক্সের জবাব পুলিশকে খুঁজে বের করতে হবে এবং সমাধান করতে হবে, সরকারকে খুঁজে বের করতে হবে এবং সমাধান করতে হবে। আমরা এটা মেনে নিতে প্রস্তুত না। যখন 2 সপ্তাহ, 5 সপ্তাহ, তখন 2 মাস, 3 মাস গেছে, সেই পর্যন্ত আমরা নিজেরাও বলেছি যে দেশে পুলিশ বাহিনী পালিয়ে গিয়েছিল, সেই দেশে কি হওয়ার কথা, কি হয়েছে, যা হওয়ার কথা হয়েছে। কিন্তু 7 মাস পেরিয়ে যাওয়ার পর এই অজুহাত খাটে না। তারা তো মাঠে আছেই তাদের সাথে সাপোর্ট হিসাবে, খুব বড় ডেটারেন্ট। আমি আগেও বলেছি যে মিলিটারি আসলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ট্রেন না, কিন্তু মিলিটারি মাঠে থাকা একটা বড় ডেটারেন্ট। এই ডেটারেন্ট থাকার পরও তারা অপরাধ দমন করতে পারছে না, এটা ভয়ঙ্কর ব্যাপার। সুতরাং পুলিশের এই অক্সিলারি ফোর্স তাদের ব্যর্থতাকে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ফুল ভিডিওটি দেখে বুঝতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনী আসলে কার মুখে বা কার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুজ্জামান, তা কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এবার এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।